মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির একটি আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশন সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার রেওয়াজ রয়েছে। আমি এখন মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাদের আজকের এই সংসদ একাদশ জাতীয় সংসদের চলতি একাদশ অধিবেশন গত 18 জানুয়ারি 2021 তারিখে শুরু হয়। আমাদের নিয়ম অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি এই অধিবেশনে ভাষণ দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য মাননীয় চিফ হুইপ যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন সেই প্রস্তাবের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমি আশা করি সকলে মিলে আমরা সেটা পাশ করব। মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপরই আমার মূল ভাষণ। আর সেই সাথে যেহেতু আজকে অধিবেশন শেষ হবে, একই সাথে আপনার নির্দেশ অনুযায়ী আমার সমাপনী ভাষণও এর মাধ্যমে আমি দিয়ে দেব। আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা শুরু হয়েছিল 1948 সাল থেকে। 48 সাল থেকে যে ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করা বা সরকারিভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া, এই আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে। এবং সেই আন্দোলনের মধ্য থেকেই মূলত স্বাধীনতার চেতনা, যেটা আমার ধারণা এবং যেটা আমরা এখন সমস্ত ডকুমেন্টে পাই, বাংলাকে মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ আমাদের মাকে মা বলে আমরা ডাকবো, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য 48 সালের 11ই মার্চ প্রথম ধর্মঘট ডাকা হয়, আন্দোলন শুরু হয়। আর সেই আন্দোলন করতে গিয়ে এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে, বাংলাদেশের ভুকা নাঙ্গা মানুষের কথা বলতে গিয়ে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিব কারাবরণ করেছেন। এবং এরপর তাকে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা হলেও তিনি কিন্তু ভাষা আন্দোলনের সে বন্দিখানা থেকেও যখনই সুযোগ পেয়েছেন ভাষা আন্দোলন চালিয়ে যাওয়ার নানা রকম নির্দেশ তিনি বন্দিখানা থেকেই দিয়েছেন। ফেব্রুয়ারি মাস 21শে ফেব্রুয়ারি 52 সাল মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য, অর্থাৎ বাংলাকে মর্যাদা দেওয়ার জন্য সে 48 সাল থেকে শুরু হওয়া সে আন্দোলনের পথ বেয়েই এই 52 সংগ্রাম এবং সেখানে গুলি হয়। সেই গুলিতে আমাদের ভাষা সৈনিক বরকত, সালাম, জব্বার, রফিক, শফি সহ অনেকে মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে। আমি তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। তাদের প্রতি অর্থাৎ ভাষা শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় 4 নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের স্বাধীনতা অর্জন আমরা করতে পেরেছি। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার হাতে নিয়েছিলেন জাতির পিতা, মাত্র 3.5 বছরই সময় পেয়েছিলেন। বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন অর্থনৈতিক অগ্রগতির পথে পা বাড়ান এবং
সেই ব্রিটিশ আমল থেকে তৈরি করা এবং পাকিস্তানি সামরিক শাসকদের তৈরি করা সেই পদ্ধতি ভেঙে সম্পূর্ণ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবার লক্ষ্যে তিনি যে পরিবর্তন এনেছিলেন, এই ঘুণে ধরা সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং তার পদক্ষেপও নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষ যখনই এই একটু সুফল পেতে শুরু করেছে, ৭৫ 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধুমাত্র রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই না, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, কামাল জামালের নবপরিণীত বধূ রোজি, সুলতানা ও রোজিকে, এবং আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছর বয়স, সেই রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। আমি জানি না আমার মার কি অপরাধ ছিল। সুখে দুঃখে সবসময় তিনি আমার বাবার পাশে ছিলেন। আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক অর্জনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, অনেক সংগ্রামের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, কিন্তু তিনি কখনো সামনে আসেননি। তাকেও নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। এইভাবে আমাদের পরিবারের, আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, ছোটপুর বাড়ি, প্রত্যেকটি বাড়ি আক্রমণ করে এবং প্রতিটি পরিবারের সদস্যরাদেরকে জীবন দিতে হয়। আমি তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। ৭৫-এর পর একটা দম্পতিকর পরিবেশ ছিল, একের পর এক কূ হয়েছে। বাংলাদেশের মানুষের প্রকৃতপক্ষে তখন শোনা গেছে কি বহুদলীয় গণতন্ত্র দিয়েছে, কিন্তু গণতন্ত্রের সংজ্ঞাটা কি, গণতন্ত্রের অর্থটা কি? একটা মিলিটারি ডিক্টেটর, একই ধারে সেনাপ্রধান, আর তারপরেও নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া এবং ক্ষমতায় থেকে আর্মি রুল ভঙ্গ করে নির্বাচনের প্রহসন করে নিজের অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা চালানো। আর এটা করতে যেয়ে এদেশে বারবার কূ হয়েছে, সেনাবাহিনী বহু অফিসার সৈনিককে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় ৭৫ সাল থেকে 15ই আগস্টের পর থেকে শুরু হয় এবং আমরা দেখছি একের পর এক ক্ষমতা বদলটাও ঠিক সেইভাবে হয়েছে। নির্বাচনে জনগণের আসলে কি আদৌ কোনো ভোট দেওয়ার অধিকার ছিল না। যেটা ওই শাসকরা, মিলিটারি শাসকরা ঠিক করে দিত সেটাই হতো, আর না হলে পরিবর্তন করা হতো। রেজাল্টও পরিবর্তন হয়েছে। ভোট চুরির অপরাধে এদেশে কোনো সরকার প্রধানকে কিন্তু পদত্যাগ করতেও হয়েছে, কারণ আমরা আন্দোলন করেছি, জনগণ আন্দোলন করেছে, তার ফলে পদত্যাগও করতে হয়েছে। আর পরবর্তীতে দুর্নীতির জন্য, এতিমের অর্থ আত্মসাতের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে। এরই মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত ছিল। 96 সালে 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার গঠন করার সুযোগ পায়, প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ তখনই উপলব্ধি করে, তখনই এটুকু পায় যে সরকার জনগণের সেবক, জনগণের সেবা করে, জনগণের কল্যাণে কাজ করে, এবং আমরা তা করতে পেরেছি। আমাদের প্রচেষ্টাই ছিল আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাজনীতি করি এবং প্রতিটি কাজের সাথে আমরা সেটাই চেষ্টা করি যে এদেশের মানুষের কল্যাণ হবে। এবং দ্বিতীয় দফা আমরা যখন সরকার গঠন করি 2008-এর নির্বাচনে জয়ী হয়ে, তারপর থেকে বারবার জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি, সরকার গঠন করে জনগণের সেবা করেছি। মহামান্য রাষ্ট্রপতি এই জাতীয় সংসদে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি গত 1 বছরে আমাদের যে কর্মকাণ্ড, সরকারের যে কর্মকাণ্ড, এটা স্বাভাবিক নিয়ম, এটাই তিনি সেটা তুলে ধরেছেন। এবং এই ভাষণ, এত কাজ আমরা করেছি, মাননীয় স্পিকার আপনি দেখবেন এটা
একটা বিশাল আকারে বই আকারে ছাপা হয়েছে, যদিও তিনি সময় বাঁচাবার জন্য এর একটা সংক্ষিপ্ত সার এখানে উপস্থাপন করেছেন এবং আপনি এটাকে মূল বক্তৃতাটাকেও টেবিল করে দিয়েছেন এবং সংক্ষিপ্ত ভাষণটাও সকলের হাতে দেওয়া হয়েছে যাতে মহামান্য রাষ্ট্রপতির সাথে সবাই পড়তে পারে এবং সেটা খুবই কার্যকর হয়েছে বলে আমি মনে করি। নইলে এখানে 147 পৃষ্ঠার এই ভাষণে মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের প্রতিটি মন্ত্রণালয় এবং প্রতিটি সেক্টরের কর্মকাণ্ড তিনি তুলে ধরেছেন। সেজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অধিবেশন করোনার সময় চলছে, যার জন্য হয়তো সকল সদস্যকে একই সাথে এখানে আনা সম্ভব হচ্ছে না। আজকে আমাদের বিরোধী দলের নেতার এখানে আসার কথা ছিল, কিন্তু তার বাড়িতে একজন করোনা রোগী দেখা গেছে বলে তিনি জনগণের কথা চিন্তা করে তিনি এখানে আর আসেননি। সেজন্য আমরা তার বক্তৃতা শুনতে পারলাম না, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু তার ভিতরে এই যে একটা জনগণের প্রতি যে একটা কল্যাণমূলক চিন্তা, সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তিনি আসলে ভালো হতো, আমরা তার বক্তব্য শুনতে পারতাম। তবু এই অধিবেশনে আমাদের সংসদ সদস্যরা ভাষণ দিয়েছে এত অল্প সময়ের মধ্যে। আমি মনে করি যে 132 জন সংসদ সদস্য এখানে ভাষণ দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টা 38 মিনিট হয়ে গেছে। আজকের হিসেবটা এখনও নেওয়া হয়নি, তাতে আমার মনে হয় আরও বেশি সময় হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে 6টি বিল আমরা পাশ করেছি এই অল্প সময়ের মধ্যে, মাত্র 12 দিনের অধিবেশন। যেদিক থেকে এই আমি মনে করবো এটা অত্যন্ত সফল একটা অধিবেশন বছরের প্রথমে আমরা করতে পারলাম। সেজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় সকল সংসদ সদস্যকে এবং আপনাকে সকলকে আমি ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আমাদের জাতীয় জীবনের সামগ্রিক যে উন্নয়ন চিন্তাভাবনা সেটা তিনি তুলে ধরেছেন। জনগণের পক্ষে এটা জানার সুযোগ হয়েছে। আর আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের সংসদ সদস্যদের অনুরোধ করব, 147 পৃষ্ঠা পড়া এত খুব বেশি কঠিন কাজ না, কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যরা এই ভাষণটা সম্পূর্ণভাবে পড়তে পারলে, যদি আপনারা সবাই একটু পড়ে নেবেন, তাহলে আমাদের উন্নয়নটা কতটুকু হলো সেটাও আপনারা জানতে পারবেন। তো আরও ভবিষ্যতে আমরা কী করব সেটাও জানার একটা সুযোগ হবে। সেই অনুরোধটা আমি সবাইকে করি। মাননীয় স্পিকার, করোনা যখন দেখা গেল 2020 সালে 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সকল আয়োজন আমরা করেছি। দুর্ভাগ্য হলো যে ঠিক 8ই মার্চ প্রথম 3 জন রোগী শনাক্ত হলো করোনা আক্রান্ত। এটা শনাক্ত হওয়ার সাথে সাথে আমরা আমাদের জাতীয় কমিটি নিয়ে মিটিং করলাম। সেই মিটিংয়ে যেমন আমাদের মুজিব বর্ষ উদযাপনের যে জাতীয় কমিটি, সেখানে আমি, আমার ছোটো বোন রেহানা, তার ছেলে রেদওয়ান, অর্থাৎ ববি, আমার মেয়ে সাইমা, সবাই উপস্থিত ছিল এবং আমাদের জাতীয় অধ্যাপক রফিক স্যার সহ সবাই উপস্থিত ছিলেন। সেখানে অনেক আলোচনা হলো। আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে সমাবেশ করে সব অনুষ্ঠান আমরা বন্ধ করে দেব। মুজিববর্ষে শুধু আমরা ডিজিটাল পদ্ধতিতে এবং সীমিত আকারে যেগুলি করা সেগুলি করব এবং মানুষের কল্যাণমূলক কাজ আমরা করে জাতির পিতা যে আকাঙ্ক্ষা দেশের মানুষকে নিয়ে সেটাই আমরা পূরণ করব। সেইভাবেই কিন্তু আমরা অনুষ্ঠান নিলাম। আজকে 2021 সাল, আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে পদার্পণ করেছি। 20 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী আর 2021 সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। সৌভাগ্য যে সুবর্ণ জয়ন্তীতে আমরা সরকারে থাকতে পেরেছি। রজত জয়ন্তী যখন করেছিলাম তখনও ছিলাম। সেখানেও আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যে আমরা বছরব্যাপী অনুষ্ঠান করব এবং অনেক অনুষ্ঠান আমাদের চিন্তায় ছিল এবং সে প্রস্তুতিও নিয়েছিলাম। সেখানেও আমরা এখন একটা, যেহেতু আবার করোনার দ্বিতীয় ওয়েভ দেখা দিয়েছে, আমাদেরকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নিতে হচ্ছে, সে কারণে সেগুলো আমরা সীমিত আকারেই পালন করবার
সব অনুষ্ঠানের কর্মসূচি আমরা নিয়েছি, কিন্তু আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা এটার দিকে লক্ষ্য রেখে আমরা করব। কারণ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষকে সুরক্ষিত রাখা, আর সেই দিকে চিন্তা করে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের নিরাপদ থাকা, তাদের যেমন নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মাস্ক, গ্লাভস বিভিন্ন ব্যবহার করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সতর্ক হয়ে চলা, বেশি সমাগমে না যাওয়া এবং বারবার হাত পরিষ্কার করা, সাবান দিয়ে হাত ধোয়া বা হাত পরিষ্কার করা, এই সমস্ত স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে আমরা তার নির্দেশ দিয়েছি। এবং আমাদের জাতীয় সংসদের সদস্যরা যারা এসেছেন তারা কিন্তু এই স্বাস্থ্যবিধি মেনেই চলেছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। 12 বছর হলো আমরা সরকার পরিচালনা করছি। এই একটানা সরকার গঠন করার ফলে আজকে যে উন্নয়নের কাজগুলি আমরা করে যাচ্ছি তা দৃশ্যমান হয়েছে, যা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। বাংলাদেশ একসময় ভিক্ষা ঝুলি নিয়েই চলত। এক একটা দল বা রাজনৈতিক সংগঠনের কিছু নীতির ব্যাপার আছে। আমার মনে আছে 1998 সালে যখন বন্যা মোকাবেলা করে বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলাম, সেই ঘোষণা দিলাম, তখন বিরোধী দলে ছিল বিএনপি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। কথাটা এই জন্য বললাম যে তাদের কাছ থেকে আজকাল অনেক কথা শুনি, অনেক সমালোচনাও শুনি, অনেক প্রশ্ন তারা করেন। তো প্রশ্ন করেন, সমালোচনা করেন, জানি না আয়নায় বোধহয় চেহারাটা ভালো করে দেখেন না। আয়নায় দেখেন নিশ্চয়ই, মেকআপের জন্য তো দেখতেই হয়, কিন্তু মানে নিজেদের কাজটাকে দেখেন না। তো যারা একথা বলতে পারে তাদের মানসিকতা কি? 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে 96 সালে সরকার গঠন করে আমরা 98 সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। কারণ জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তো ভিক্ষুক জাতি আমরা হতে চাইনি, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, আর সেটা চেষ্টা করলে পারা যায়, আমরা তা প্রমাণ করেছি। আজকে আমাদের বাজেট, এই বাজেটের 98 আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা প্রণয়ন করি। আমরা নিজেরা সেটা করার সক্ষমতা অর্জন করেছি, সেটা আমরা বলতে পারি। এবং জনগণ আমাদের যে ভোট দিয়েছে, সেই ভোটের মর্যাদা রক্ষা করা, অর্থাৎ জনগণের সেবা করা আমাদের দায়িত্ব। এবং আমরা এবারেও এই করোনার মাঝে পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের বাজেটটা সব কিছু কাটছাট করেছে, কিন্তু আমরা করিনি। বরং আমরা চেষ্টা করেছি যে না, আমাদের পরিকল্পনাটা থাকুক, আয়োজনটা থাকুক, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। সেই কারণে এবারে আমরা 2020-21 অর্থ বছরে আমাদের বাজেট আমরা 5,68,000 কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এবং আমাদের জিডিপি প্রবৃদ্ধি, আমাদের যেটা লক্ষ্য ছিল আমরা 8.1 পর্যন্ত তুলতে পেরেছিলাম। এই করোনার কারণে সেটা কমে গেছে, এটা ঠিক। তারপর আমাদের জিডিপি আমরা ঠিক রেখেছি যে যদি একটু অবস্থা ভালো হয়, আমরা যদি আরও ভালোভাবে আমাদের জিডিপিটা উন্নত করতে পারি, সেই জন্য আমরা 8.1-এ ধার্য করে রেখেছি। তারপর বলবো যে এই দক্ষিণ এশিয়ায় এখনও জিডিপি অর্জনে বাংলাদেশই 1 নম্বরে আছে, পৃথিবীর অনেক দেশ তা পারেনি। আর খাদ্য উৎপাদনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, কারণ আমরা কৃষকদের 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তাদের ভর্তুকি দেওয়া, এবং এ পর্যন্ত আমরা 2009 সাল থেকে এ পর্যন্ত অনেক প্রণোদনা আমরা কৃষকদের দিয়ে গেছি। প্রত্যেকটা ক্ষেত্রে সারের দাম আমরা কমিয়েছি। যখন এই করোনা ভাইরাস দেখো তখন আমরা সারের দাম আরও কমালাম। যে সার 90 টাকায় বিক্রি করতো বিএনপির আমলে, সেই সার চাইতে যে 18 জন কৃষককে বিএনপি সরকার গুলি করে হত্যা করেছিল। এখন আর সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হয় না, সার তাদের ঘরে পৌঁছে যায়। আমরা সেই 90 টাকা সার এখন 12 টাকায় কৃষকদের হাতে তুলে দিই। আমরা আমাদের
কৃষক বিদ্যুৎ আজকে সারা বাংলাদেশে এই আমাদের লক্ষ্যই ছিল যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বালবো। এখন অন্তত ৯৯% মানুষ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে, সে ব্যবস্থা আমরা করে ফেলেছি। আমাদের শুধু খাদ্য নিরাপত্তা না, খাদ্য নিরাপত্তার সাথে সাথে খাদ্য পুষ্টির দিকেও আমরা বিশেষভাবে নজর দিয়েছি এবং নীতিমালা আমরা প্রণয়ন করে মানুষ যাতে পুষ্টি পায় এবং তার উপর গবেষণা করা এবং পুষ্টি চাল, ধান উৎপাদন সেগুলি মানুষের মাঝে বিলানো দেওয়া, বিনা পয়সায় আমরা যে মানুষকে খাবার দিই তাদের কাছে সেই পুষ্টি চাল আমরা দিয়ে যাচ্ছি। এভাবে আমরা কিন্তু খাদ্য উৎপাদনের সাথে সাথে শুধু আমরা যে ধান উৎপাদন তা না, ধান, মাছ, ডাল, তরি তরকারি, সবজি এবং ফলমূল, আমাদের কিছু অনেক নতুন নতুন জিনিস আমরা বিদেশি সমস্ত ফলমূল, তরি তরকারিও আমরা এখানে উৎপাদন শুরু করেছি। গবেষণা করে করে সেটা করা হচ্ছে। তো মানুষ যাতে খাদ্যটা সুষম খাদ্য পায় তার ব্যবস্থাও কিন্তু আমরা নিচ্ছি। আমরা কৃষকদের যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতা বহুদিনের স্বপ্ন ছিল, সেই কৃষি যান্ত্রিকীকরণেও আমরা ভর্তুকি দিচ্ছি। ২০০ কোটি টাকা আমরা আলাদা রেখেছি, প্রায় ৭০% ভর্তুকি সেখানে আমরা দিয়ে সেখানে যাতে আধুনিক কম্বাইন হারভেস্টার, রিপার, সিডার, পাওয়ার টিলার, অর্থাৎ মানে ধান কাটা, ধান বুনন করা এবং ধান তোলা, এবং আমরা কিন্তু এই যান্ত্রিকীকরণে যাচ্ছি। সেখানে আমাদের কৃষকরা তাদেরও খরচ কমে যাচ্ছে এবং সেটা তারা বাজারজাত করতে পারছেন, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের একটা লক্ষ্য, মুজিব বর্ষের কোনো অনুষ্ঠান যত করতে পারলাম না তখন আমরা, আর তাছাড়া আমরা স্বাধীনতার পরপর থেকে জাতির পিতা যেটা শুরু করেছিলেন, প্রথম তিনি নোয়াখালী অবশ্য এখন লক্ষ্মীপুর জেলা হয়ে গেছে, রামগতি, সেখানে প্রথম গুচ্ছগ্রাম প্রকল্প নেন। ভূমিহীন যে মানুষ তাদেরকে ঘর দেওয়া এবং তাদেরকে জমি দেওয়া, তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা যেমন গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি, তার পাশাপাশি আমরা আশ্রয় প্রকল্প নিয়ে ব্যারাক হাউস করে সেখানে মানুষকে ঘর তৈরি করে দিচ্ছি। তাতে প্রায় ৩.৫ লক্ষ মানুষের ঘর কিন্তু করে দেওয়া হয়ে গেছে। সেই সাথে আবার আমরা আলাদা আশ্রয় ২ প্রকল্পের মাধ্যমে, যেমন জলবায়ু পরিবর্তন, সেই ৯১ সালে বিএনপি ক্ষমতা থাকতে ঘূর্ণিঝড়ে যারা গৃহহীন হয়ে পড়েছিল কক্সবাজারে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, তাদেরকেও আমরা ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেই কক্সবাজার খুরুশকুলে তাদের আমরা পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছি। সেই সাথে সাথে মুজিব বর্ষকে সামনে রেখে মাত্র কিছুদিন আগেই আমরা ওই ব্যারাক হাউজে যেমন প্রায় ৩৫০০ আর ছোট ছোট ঘর, ২ কামরা বিশিষ্ট আলাদা ঘর এবং ২ কাঠা জমি করে সেখানে প্রায় ৬৬,০০০ মানুষকে আমরা পুনর্বাসন করেছি। আরও ১ লাখ মানুষের মানে ঘর তৈরির কাজ চলমান আছে এবং যেখানে আমরা খাস জমি পাচ্ছি সেখানে দিচ্ছি, আর যদি সেখানে না হয় আমরা জমি কিনে তাদেরকে দেব, এটাই আমাদের লক্ষ্য। একটি মানুষের গৃহহারা থাকবে না। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে যাদের ভিটে আছে কিন্তু ঘর বানাবার সক্ষমতা নাই, আর যারা একেবারে ভূমিহীন দরিদ্র, সব মিলে প্রায় ৮ লক্ষের মতো মানুষ আমরা পেয়েছি। আর একেবারে যারা নিঃস্ব ভূমিহীন তারা ২ লক্ষের একটু উপরে, সেগুলি আমরা প্রত্যেকের ঘর আমরা তৈরি করে দিতে পারবো, সেভাবে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ মুজিবের বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, এটাই হচ্ছে আমার লক্ষ্য। কারণ তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করবেন, সোনার বাংলা গড়ে তুলবেন। দারিদ্র্যমুক্ত করতে হলে মানুষের একটা ঠিকানা দরকার হয়, একটা ঘর যখন মানুষ পায় ওই ঘরটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইটা মাথায় নিয়ে কিন্তু আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি আমাদের জনসংখ্যা বেশি, ভৌগোলিক সীমানা কম, সেটা চিন্তা করে প্রতিটি গ্রামে মানুষ যেন শহরের নাগরিক সুবিধা পায়, সেই জন্য আমরা মানে আমার গ্রাম আমার শহর এই
প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ এখন তো আর এটা বড় অপেক্ষা রাখে না। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আর এই ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই করোনার মধ্যেও আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারছি, অর্থনৈতিক উন্নয়নের কাজ আমরা করে যেতে পারছি। আমার ক্যাবিনেট মিটিং, একনেক মিটিং বা বিভিন্ন অনুষ্ঠান সবই আমরা ডিজিটাল, সকলের সাথে কথা বলা, কাজগুলো হচ্ছে কিনা। একবার গ্রামে প্রত্যন্ত অঞ্চলে আমরা যে 66,000 ঘর যখন দিলাম, আমরা কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এই প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ করে এটা উদ্বোধন অনুষ্ঠান করেছি। কাজে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি, দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি চলছে। আমরা সমগ্র বাংলাদেশে প্রায় 560টা মসজিদ, যা মানে ইসলামিক কালচার এবং ইমাম ট্রেনিং সহ এই মসজিদগুলি নির্মাণ কাজও আমরা শুরু করেছি। অর্থাৎ ইসলাম ধর্মটার সঠিক মানুষ জানুক এবং সেটা চর্চা করুক, সেদিকে লক্ষ্য রেখেই এই মসজিদগুলি নির্মাণের কাজ হাত দিয়েছি। পাশাপাশি খেলাধুলা, স্পোর্টস, সেদিকেও আমরা যথেষ্ট যত্নবান। মাননীয় স্পিকার, আপনি জানেন যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দেওয়া, অর্থাৎ সেগুলি কোনো স্কুল কলেজের মাঠ না, আলাদাভাবে করা, যেন 12 মাস সেখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে, শরীরচর্চা করতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আমরা সেটা করে দিচ্ছি, কারণ তাদের মানে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সব দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া আপনি জানেন যে পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক কথা। আমাদের দুর্ভাগ্য এবং হাসি পায় যে যাদের গায়ে দুর্নীতির ছাপ, যারা ক্ষমতা থাকতে বাংলাদেশ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন। বিএনপি যখন ক্ষমতা ছিল 2001 থেকে 2006 পর্যন্ত 5বার সারা বিশ্বে তারা দুর্নীতিতে 1 নম্বর চ্যাম্পিয়ন। দুর্নীতির দায়ে, এতিমের অর্থ আত্মসাতের দায়ে যারা কারাবরণ করতে হয়, 10টা অস্ত্র চোরাকারবার করতে যেয়ে, অস্ত্র পাচার করতে যেয়ে সেই মামলা, গ্রেনেড হামলার মতো প্রকাশ্য দিবালোকে বিরোধী দলকে হত্যার বা আমাকে হত্যার যে প্রচেষ্টা, সেই মামলায় যারা সাজাপ্রাপ্ত, এরা যখন কোনো দলের নেতৃত্বে থাকে, সেই দল জনগণের কাজ করবে কিভাবে আপনি বলেন মাননীয় স্পিকার? তো বিএনপির তো আজকে সেই দশা, তাদের নেতৃত্বের অভাব। তারা এখানে যতই বক্তৃতা দিক আর যত কথাই বলুক, যারা এই ধরনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যখন একটা দলের নেতা, তাদের কাছ থেকে তাদের উপর মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না। আর সেই বিশ্বাস আস্থাটা নাই, আস্তে আস্তে সে জায়গাটা সরে গেছে। মানুষ এখন আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করছে, যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলিতে। মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে। আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছি, সেখানে ভোট নেওয়ার কিছু কারচুপি করার কোনো সুযোগ নাই, যার যার ভোট সে নিজে দিতে পারে। এখন আর ওই 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, সে পদ্ধতি নাই। বা ভোট হয়ে গেছে, যখন দেখলো ভোট বন্ধ, একটা ডিক্লেয়ার করে দিল, সেটাও এখন আর নাই। এখন হ্যাঁ, আমাদের কিছু কিছু জায়গায় এটা, যেমন মেয়র ইলেকশনে কমিশনারদের মধ্যে বা কাউন্সিলরের মধ্যে কখনো গোলমাল হয়, সেগুলো আলাদা। কিন্তু আগের নির্বাচনগুলি মানে কি ছিল, সেসব কথা অনেকবার বলছি আর বলতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে, যাদের গায়ে হাজার কালির ছিটা, তারা আবার এত বড় কথা বলে কোন মুখে, এটাই আমার প্রশ্ন। এর বিষয়ে আর বলতে চাই না। যাও, অবকাঠামোগত উন্নয়ন, আজকে পদ্মা সেতু আমরা অন্তত এটুকু বলতে পারি দক্ষিণ অঞ্চলের সাথে আমাদের সংযোগ হয়ে গেছে, এবং সেতুর পুরো নির্মাণের কাজ এখনও চলমান। আর এই সেতুর মধ্য দিয়ে আমি মনে করি এখানে রেল যোগাযোগ হবে, সড়ক যোগাযোগ হবে। এখানে যখন আমাদের যানবাহন চলাচল শুরু হবে, আমাদের অর্থনীতিতে অন্ততপক্ষে আমি মনে করি প্রায় 2% জিডিপি আমরা অর্জন করব, এই বিশ্বাস আছে। এরই পাশাপাশি যমুনা নদীর উপর যে সেতু,
হ্যাঁ, সেই সেতুও যখন নির্মাণ, আমরা তখন কেবল সরকার এসেছি, ড্রয়িং হয়ে গিয়েছিল, ডিজাইন হয়ে গিয়েছিল, তারপরও আমি সেই সেতুর সাথে রেল সংযোগ দেই, রেল, গ্যাস এবং বিদ্যুৎ, এটা আমি নতুনভাবে সংযোগ দিয়েছিলাম। এটা 96 সালে সরকার আসার সাথে সাথে আমরা এই কাজটা করি। একসময় রেল দেওয়া নিয়ে অনেক কথা ছিল, ওয়ার্ল্ড ব্যাংক এটাকে বাধা দিয়েছিল, আমি বলেছিলাম এটা বাধা দিলে হবে না, আমি এটা করবই, কারণ এটা ভায়াবল হবে। পরবর্তীতে আসলো যে রেলই সব থেকে ভায়াবল, এখন আমরা আলাদা ডেডিকেটেড রেল লাইন করে দিচ্ছি, তারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এবং যমুনা নদীর উপরে রেল লাইন আলাদাভাবে হচ্ছে এবং নতুন নতুন রেল লাইনও আমরা করে যাচ্ছি। গ্রামীণ সড়ক, এখন বোধহয় বাংলাদেশে খুব কম গ্রাম আছে যেখানে মানে কাঁচা রাস্তা আছে। আমরা প্রায় সমস্ত জায়গায় আমরা 36,655 কিলোমিটার সড়ক উন্নয়ন করে দিয়েছি, 3,76,000 ব্রিজ কালভার্ট, 1,685 ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, 936টি সাইক্লোন সেন্টার, 249টি উপজেলা কমপ্লেক্স ভবন আমরা নির্মাণ করেছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা এলাকা যাতে উন্নয়ন হয় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যেগুলি হাইওয়ে হিসেবে আমরা নির্দিষ্ট করছি সেগুলো আমরা কিছু 4 লেনে, কিছু 6 লেনে আমরা উন্নীত করে দিচ্ছি, অর্থাৎ সার্ভিস লেন করে দিচ্ছি। স্বল্প মানে স্পিডের যেগুলি বা লোকাল লোকদের যাতায়াতের জন্য থাকবে, আর 4 লেন থাকবে, সেটা 2 লেন আলাদা থাকবে, আর 4 লেন থাকবে হাই স্পিডের যেগুলি গাড়ি যায়, তাতে অ্যাক্সিডেন্ট কমবে, সময় বাঁচবে, সেদিকে আমি করবো। আর পদ্মা সেতু নিয়ে যাওয়ার কথা বলেন, আর কিছু না, ঢাকা থেকে অন্তত রওনা হয়ে আপনারা যদি মুন্সিগঞ্জ পর্যন্ত একটু যান, সেতুর পার পর্যন্ত যান, তাহলে দেখবেন রাস্তাটা কী ধরনের করেছে। এটা কি বাংলাদেশ নাকি? চট্টগ্রামে যান, সেখানেও আমরা যে রাস্তাটা করেছি সেটাও দেখে আসবেন, ভুলেই যাবেন কোথায় আছেন। হ্যাঁ, উন্নয়ন করার ইচ্ছা থাকলে করা যায়, আমরা সেটা প্রমাণ করেছি। রেলকে বিএনপি হত্যা করেছিল, সব রেল লাইনগুলি বন্ধই করে দিচ্ছিল, গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে সবাইকে বিদায় করে দিয়েছিল, নতুন করে আমরা শুরু করেছি। আজকে আমরা প্রায় 428টি নতুন রেল সেতু নির্মাণ করেছি এবং সেই সাথে আমরা 491 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছি, 1,181 কিলোমিটার রেলপথ পুনর্বাসন করা হয়েছে এবং আমরা নতুন নতুন জায়গায় রেল লাইন নিয়ে যাচ্ছি। তাছাড়া ঢাকা শহরে যানজট নিরসনের জন্য আমরা এক্সপ্রেসওয়ে নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, সমস্ত কাজগুলি আমরা করে যাচ্ছি। আর ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা আরেকটা কাজ করে যাচ্ছি মাননীয় স্পিকার, যে আমরা যে 18,000 কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা দিয়ে মানুষকে যে 30 প্রকার ওষুধ দিচ্ছি, সেই সাথে টেলিমেডিসিনেরও ব্যবস্থা আমরা রেখেছি। আমরা টেলিমেডিসিন যাতে হয়, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে পায়, সে ব্যবস্থাটাও করেছি। আর শিক্ষার ক্ষেত্রে আগে বলছি যে সেখানেও আমাদের ছেলেমেয়েরা এখন যেহেতু স্কুল বন্ধ, সংসদ টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাস নেওয়া হচ্ছে, আর তাছাড়া আমাদের ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সেই ক্লাসগুলি আবার চালু করা হচ্ছে এবং অনলাইনে ক্লাস আমাদের অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু করেছে, কলেজ চালু করেছে, যাতে লেখাপড়াটা অব্যাহত থাকে। আর সেই সাথে আর একটা ভালো কাজ করা হয়েছে, সেটা হলো পরীক্ষার রেজাল্ট। তাদের যেমন এসএসসি পরীক্ষা বা ক্লাসের যে সমস্ত পড়াশোনা তাকে বিবেচনা করে এসএসসির রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে। এরা এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আর আল্লাহ রহমতে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব, তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে এবং যাদের পাস করানো হয়েছে শতভাগই পাস, তারা যখন শিক্ষা নেবে তখনই যাচাই করা যাবে কে টিকে থাকবে কে টিকে থাকবে না। কারণ এটা আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা এই যে স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, ইউনিভার্সিটিতে যেতে পারছে না, তাদের যে মনে একটা দুঃখ ছিল, অন্তত এই রেজাল্টটা পাওয়ার পরে সেটা দূর হবে। আর এখন তারা পড়াশোনা মনোযোগী হবে এবং আগামীতে তারা পড়াশোনা ভালো করবে, সেটাই আমি আশা করি। পাশাপাশি কর্মসংস্থান, আমাদের যুব সমাজ, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তাছাড়া এখন নতুন 4র্থ শিল্প বিপ্লব আসছে, যেখানে হয়তো দেখা যাবে নতুন ধরনের ওয়ার্কার দরকার, নতুন ধরনের কর্মী দরকার। তো সেই কর্মীও আমাদেরকে তৈরি করতে হবে, সেই ধরনের ট্রেনিং দিতে হবে, শিক্ষা দিতে হবে। সেই দিকে বিবেচনা করেই আমাদের, এমনকি আমরা আওয়ামী লীগ একটা উদ্যোগ নিয়েছি তরুণদের এ ব্যাপারে ট্রেনিং দেওয়া, সিআরআই থেকে এবং ইয়াং বাংলা থেকে এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি যে আমরা যুবকদের যাতে প্রশিক্ষিত হয়, দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই কারিগরি শিক্ষা
আবার ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা, হাইটেক পার্ক থেকে শুরু করে আমরা সবই করে দিয়েছি। এগুলি অনেকবার আমার প্রশ্ন উত্তর আমি বলেছি, আর অনেক বেশি আর আমি বলতে চাই না। শুধু আমি বলবো যে আমাদের দেশের মানুষকে আমরা দক্ষ জনশক্তি হিসেবেই গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এই করোনা ভাইরাস থাকা সত্ত্বেও আমরা কিন্তু বই দিতে ভুলিনি। আমরা যে সরকার আসার পর 2010 সাল থেকে বিনা পয়সায় বই দিচ্ছি, সেখানেও আমরা 34,36,62,412 পুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি, প্রি প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত। আমরা সেই সাথে আমাদের শিক্ষাবৃত্তি যেটা দিয়ে থাকি সেটাও আমরা কিন্তু চালু রেখে দিয়েছি, সেটাও আমরা দিয়ে যাচ্ছি। আর কারিগরি শিক্ষা আমরা ব্যবস্থা, যে মাদ্রাসা শিক্ষাকে আমরা স্বীকৃতি দিচ্ছি এবং মাদ্রাসা শিক্ষায় যারা পড়াশোনা করে তারাও যেন কর্মজীবনে কাজ পায়, চাকরি পায়, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এবং আমরা কওমি মাদ্রাসাকেও স্বীকৃতি দিয়ে সেখানে দাওরায়ে হাদিসকে আমরা মাস্টার্সের মানে স্বীকৃতি দিয়ে দিয়েছি। অনার্স কোর্স চালু, কারিগরি শিক্ষা চালু করে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা যেন সাধারণ জীবনেও তারা একটা কর্মদক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে, তার ব্যবস্থা আমরা নিয়েছি। করোনা ভাইরাসের চিকিৎসা করতে যে আমাদের ডাক্তার এবং নার্স, টেকনিশিয়ান, 2000 ডাক্তার, প্রায় 6000 মতো নার্স এবং টেকনিশিয়ান ইতিমধ্যে আমরা নিয়েছি এবং আরও আমরা নিচ্ছি। এবং কিছু বিশেষায়িত চিকিৎসক আমরা তৈরি করতে চাচ্ছি, যেমন অ্যানেস্থেশিয়ার জন্য ডাক্তার পাওয়া খুব কঠিন, বা অন্যান্য ক্ষেত্রে আমাদের আসলে মেডিকেল সায়েন্সে আরও লোক দরকার। সেদিকে লক্ষ্য রেখেই একটা বিশেষভাবে কীভাবে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি, সেটা আগে আমরা নেব। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমাদের অব্যাহত রয়েছে এবং আপনারা জানেন যে আমরা আমাদের মানে বিধবা, স্বামী পরিত্যক্তা, বয়স্ক, এমনকি সমাজের যারা অন্যান্য জায়গায় পড়ে আছে, যেমন চা শ্রমিক, বেদে সম্প্রদায়ের জন্য আমরা ঘর তৈরি করে, তাদেরও বাড়িঘর তৈরি করে তাদেরকে পুনর্বাসন করে দিচ্ছি। এমনকি কুষ্ঠরোগী যারা, আমরা গাজীপুরে জায়গা কিনে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সেই কুষ্ঠরোগীকে সেখানে পুনর্বাসন করে তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের তৃতীয় লিঙ্গ হিজড়া, তাদেরকে আমরা সামাজিক স্বীকৃতি দিয়েছি এবং তারা যে পরিবারে জন্মগ্রহণ সেই পরিবারের সন্তান, তা বাবা মার সাথে থাকবে, তাদের পারিবারিক স্বীকৃতিটা তারা পাবে এবং তার এই সমাজের অঙ্গ, যেটা আমাদের ধর্মেও বলা আছে, আমাদের এটা স্বীকৃতি দেওয়াই আছে। কাজে তাদেরকে আমরা স্বীকৃতি দেওয়া, তাদের জীবন মান উন্নত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আসলে সামাজিকভাবে তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া আমাদের অসচ্ছল যারা প্রতিবন্ধী, আমাদের দুস্থ যারা মুক্তিযোদ্ধা রয়েছে, প্রত্যেকেরই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। চা শ্রমিকদের ব্যবস্থা নিচ্ছি, প্রতিবন্ধীদের জন্য আলাদা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা উপবৃত্তি দিয়ে যাচ্ছি। আমরা এভাবে প্রত্যেকটা সমাজের প্রতিটি মানুষের কথা চিন্তা করে তাদের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। আমরা দুর্যোগপ্রবণ দেশ, জলবায়ুর পরিবর্তনের ফলে যে বারবার ঝড়, জলোচ্ছ্বাস এবং বন্যা, এগুলি তো আমাদের ছিলই প্রতিনিয়ত, এবং দুর্যোগ মোকাবেলার জন্য জাতিপিতার যে নির্দিষ্ট পথ ছিল, সাইক্লোন শেল্টার নির্মাণ, মুজিব কেল্লা নির্মাণ, এবং সেগুলি যেমন আমরা করে দিচ্ছি, আবার দুর্যোগ সহনীয় ঘরও আমরা করে দিচ্ছি। সেখানেও আমরা আমাদের বিভিন্ন এলাকায় আমরা এ পর্যন্ত প্রায় 2020 পর্যন্ত এই ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম একটা নেওয়া হয়েছে, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা যারা সব কিছু হারাচ্ছে তাদের জন্য আমরা 254টা গুচ্ছগ্রাম, সেখানে 10,000 লোকের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে ভূমিহীন পরিবারকে, আর 50,000 পরিবারকে পুনর্বাসনের জন্য 937টি গুচ্ছগ্রাম এবং 36,478টি পরিবার সেখানে পুনর্বাসন হবে, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। অর্থাৎ বাংলাদেশের সব ধরনের মানুষের কথা চিন্তা করেই আমাদের কাজ আমরা করে যাচ্ছি।
মাননীয় স্পিকার, এখনকার সময় সব থেকে বেশি হচ্ছে দেখা যাচ্ছে করোনা। আমাদের বিমানের জন্য নতুন প্লেন কিনলাম এতগুলি, কিন্তু করোনা ভাইরাসের কারণে সেগুলো আর যথাযথভাবে চালাতে পারলাম না, এটাই দুঃখ। তারপর সুবিধা আকারে চলছে, কিন্তু আজকে বিএনপি যখন ক্ষমতা ছিল আমাদের ঝড় ঝরে অবস্থা, ডিসি ট্রেন উঠলে পরে পানি পড়তো, এমন একটা অবস্থা ছিল, এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা ছিল না। আজকে আমরা সরকারে আসার পর আমরা বিমান ক্রয় শুধু না, আমরা নতুন নতুন লাইন এবং সব কিছু করা। বাংলাদেশে আন্তর্জাতিক মানে বিমানবন্দর মাত্র একটাই ছিল, শাহজালাল বিমানবন্দর, সেটাকে আমরা উন্নত করেছি। সেই সাথে আমরা চট্টগ্রাম, সিলেটে সেগুলি উন্নত করে দিয়েছি। বরিশাল এবং আমাদের সৈয়দপুর তো বন্ধই করে দিয়েছিল বিএনপি, রাজশাহী বন্ধ করে দিয়েছিল, সেগুলো আমরা চালু করেছি। কক্সবাজার বিমানবন্দরকে আমরা আন্তর্জাতিক মানের উন্নত বিমানবন্দর হিসেবে তৈরি করে দিচ্ছি, যেখানে বিশাল আকারে বিমানও নামতে পারে, অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল এয়ার রুটের মধ্যে, যেটা বাংলাদেশ একসময় হবে প্রাচ্য পাশ্চাত্যের সেতু। এই সেতু বন্দর রচনার জন্য সেটা আমরা তৈরি করে দিচ্ছি। করোনা ধাক্কা সামলাতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রায় 31 দফা নির্দেশনা আমি দিয়েছিলাম। পাশাপাশি আমরা 1,24,053 কোটি টাকা 23টি প্রণোদনা প্যাকেজও আমরা দিয়েছি। তা এরপরে আরও সহযোগিতা করে যাচ্ছি। আর কৃষক, শ্রমিক বা মজুর তাদের প্রত্যেককে, এবং কৃষক শ্রমিক থেকে শুরু করে মসজিদ মন্দির থেকে শুরু করে এমন কোনো শ্রেণীর মানুষ নেই যাদেরকে আমরা সাহায্য করিনি। সাধারণ মানুষের হাতেও নগদ টাকা আমরা পৌঁছে দিয়েছি। কেন দিয়েছি? যে এই সময় প্রত্যেকটা মানুষ যেন অন্তত তাদের একটা মানে বেঁচে থাকার একটা সুযোগ থাকে, সেই চিন্তা করে আমরা সেভাবে তাদেরকে বরাদ্দ দিয়েছি। আর করোনা ভ্যাকসিনের যখন গবেষণা শুরু হয়েছে তখনও আবিষ্কার হয়নি বা কোনটা আসবে আমরা জানি না। আমার নির্দেশ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় কারা কারা করছে সকলের কাছে যোগাযোগ রাখা, এবং সব জায়গায় আমরা যে এখান থেকে ভ্যাকসিন কিনবো তার ব্যবস্থা নিয়ে রাখা। এবং যেটা আমাদের আগে পেয়েছি আমরা, সাথে সাথে আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি। 1,000 কোটি টাকা আলাদা রেখে আমরা ভ্যাকসিনের জন্য আগাম টাকা দিয়েছি। যখনই WHO মানে স্বীকৃতি দিয়েছে সাথে সাথে আমরা কিনেছি এবং ভ্যাকসিন এসে গেছে। আমি জানি এটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি। উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। যারা বলেছে তাদের মুখেই থাপ্পড়টা পড়েছে, আমার কিছু করার নেই। যাক, আমরা যেমন আমি ওটা আপনারা জানেন যে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, যে মানে সিরাম ইনস্টিটিউটে যে কোভিশিল্ড ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে, সেটাই আমরা 3 কোটি ডোজ ক্রয় করেছি। আর ভারত আমাদেরকে 20 লক্ষ ডোজ তারা উপহার হিসেবে দিয়েছে। প্রথম চালানটা অর্থাৎ 50 লক্ষ ইতিমধ্যে এসে গেছে, জানুয়ারিতে চলে এসছে, এবং প্রাথমিকভাবে এটা দেওয়া শুরু হয়েছে। দেওয়ার পরে কি রিয়াকশন, সেটা খুব খারাপ রিয়াকশন, খুব বেশি এটা শোনা যায়নি। কারো একটু হাতে একটু বেশি ব্যথা হয়েছে বা কারো একটু হালকা জ্বর, তাও 4-5 জনের, বেশি না। আমরা সেটাও মনিটর করছি। আর ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় কিন্তু পৌঁছে গেছে, এবং সব পৌঁছে যাওয়ার সাথে সাথে আমরা এই প্রথম সপ্তাহ থেকে আমরা দেওয়া শুরু করে দেবো, বা 8 তারিখ থেকে 7 বা 8 তারিখ থেকে দেওয়া হবে। এটা ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে সবাই রেজিস্ট্রেশন করবে কারা চায়, কারণ এটা মানে ইতিমধ্যে এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হয়েছে। আর তাছাড়া অ্যান্টিবডি টেস্টের নির্দেশটাও দেওয়া হয়েছে, সেটাও করা হচ্ছে। সেভাবে আমরা এই করোনা মোকাবেলার জন্য সব রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি। এটা নিয়ে অনেক সাধুবাদও বাংলাদেশ শুনেছে। শুধু সাধুবাদ শুনি না নিজের দেশের ভিতরে, কিন্তু বিশ্বের সবাই বাংলাদেশের প্রশংসা করেছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সহ। তা আমি মনে করি যে এই যে গুজব রচনা করে মিথ্যে কথা বলে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা বিএনপির জন্মগত চরিত্র, এটা তাদের জন্মগত চরিত্র।
তাই তাদের কথা তারা বলে যাবে, আমাদের কাজ আমরা করে জনগণের সেবা দিয়ে যাব। না বলুক, বলতে তো দিতে হবে মাননীয় স্পিকার। কথা পেটের মধ্যে থাকলে গুড়গুড় করবে, আর বলে ফেলে চলে গেল, বাতাসে উড়ে যাবে। যাক, আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা করোনা ভাইরাস মোকাবেলার জন্য চলমান কোভিড-19 এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ারনেস প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আর প্রথম যারা পাবে সেটাও আমরা ঠিক করে ফেলেছি যে অগ্রাধিকার কাদের, সেখানে যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত, তারা স্বাস্থ্যকর্মী, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য, রাষ্ট্র পরিচালনায় যারা অপরিহার্য কর্মকর্তা কর্মচারী, তারা গণমাধ্যম কর্মী, সিটি কর্পোরেশন পৌরসভার কর্মচারী, তাছাড়া জরুরি প্রয়োজন অর্থাৎ পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিবহন কর্মী, এই জরুরি সেবার সঙ্গে যারা সম্পৃক্ত তারা পাবে। নৌ বিমানবন্দর অর্থাৎ স্থল নৌ বিমানবন্দরের যারা কর্মী তারা পাবে, এবং সেই সাথে জেলা উপজেলায় কর্মরত এবং প্রবাসী অদক্ষ শ্রমিক যারা, তাদেরকেও দেওয়া হবে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, স্বল্প রোগ প্রতিরোধক ক্ষমতায় যারা, তারা সেই ধরনের জনগোষ্ঠী এবং বয়স্ক জনগোষ্ঠী, আমাদের জাতীয় দলের খেলোয়াড়, সেই সাথে বাফার, এমার্জেন্সি, আউটব্রেক সহ সব ধরনের আমরা এটা তালিকা করা হয়েছে। এর ভিতরে যারাই চাচ্ছেন তাদেরকে দেওয়া হবে। এবং রেজিস্ট্রেশনের জন্য না, জনপ্রতিনিধি, আপনার যদি জনপ্রতিনিধি সব হয়, সংসদ সদস্য হয়, স্থানীয় সরকার এক নিম্ন স্তর পর্যন্ত সব মিলে, হ্যাঁ সব দেওয়া আছে, সংখ্যাও দেওয়া আছে। আমি আর সংখ্যা বললাম না, সকলের নাম বললাম, শুধু আমি নাম বললাম। এর মধ্যে যারা চাইবেন দেওয়া হবে। আর ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি আমাদের যে ডিজিটাল সেন্টার আছে তার মাধ্যমেও রেজিস্ট্রেশন করে আমাদের কমিটির কাছে পাঠাতে পারে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে অন্তত বলতে হবে যে হ্যাঁ কে কে চায়, সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাননীয় স্পিকার, ও তাহলে তো ঠিক আছে, তাহলে শেষ করি। মাননীয় স্পিকার, আমি এটুকু বলবো যে করোনা ভাইরাস মোকাবেলায় আমরা যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছি, আমি আশা করি যে আমাদের দেশের মানুষ এখনও ভ্যাকসিন যারা নিচ্ছেন তাদেরকেও কিন্তু মাস্ক পরে থাকতে হবে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। এটা নিজের জন্য বা অন্যের জন্য এটা দরকার। সেটা তখন আমরা করবেন যতক্ষণ পর্যন্ত এটা আমরা না সম্পূর্ণভাবে সারা বিশ্ব থেকে সম্পূর্ণভাবে না যায়, ততক্ষণ পর্যন্ত সকলকেই নিরাপদ থাকার আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে এই পার্লামেন্ট শেষ হয়ে যাবে। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে যাবার আগে একটু কথা বলি, পদ্মা সেতু নিয়ে এত কথা, অথচ এইরকম একটা কাজ নিজের অর্থায়নে করলাম, সেটা প্রশংসা তো দিতেই পারল না, উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে, কাজে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হয়েছে, কেউ উঠবেন না। তাহলে নদীটা পার হবে কিসে মাননীয় স্পিকার? যদি নৌপথে যেতে হয় তাহলে নৌকায় যেতে হবে বা স্পিডবোটে যেতে হবে, উপায় তো নাই, নৌকায় চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়, কোনো অসুবিধা নাই। তবে নৌকায় আমরা আমাদের নৌকা অনেক বড়, সবাইকেই নেব, তো বেছে নেব কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটা না করে, সেটা দেখব। যা, আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর তাছাড়া কিছুদিন ধরে আমাদের যে স্থানীয় সরকার ইলেকশনগুলি হচ্ছে, ছোটোখাটো দু একটা ঘটনা ছাড়া অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে জনগণ ভোট দিয়েছে। ভোট দেওয়ার একটা আগ্রহ মানুষের মাঝে, সেটা আমরা লক্ষ্য করেছি, এবং সেই ভোট মানুষ দিতে পেরেছে। কাজে সেই জন্য দেশবাসীকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা সঠিকভাবে একটা ইলেকশনে অংশগ্রহণ করে জনগণের মতামতটা প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার,
আমি আসলে এখন শেষ করতে চাই সেই বলে যে যা মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, এটা একটা মূল্যবান দলিল। মহামান্য রাষ্ট্রপতিকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি এই ভাষণটা দিয়েছেন। আর আরেকটা পয়েন্ট আমি একটু ভুলে গেছি, সেটা বিশেষভাবে বলতে চাই। ডিজিটাল বাংলাদেশ করার জন্য আমরা কিন্তু জানেন এখন ভূমি নিয়ে আমাদের দেশে সবথেকে গোলমাল হয়, সবথেকে সমস্যা হয়, কিন্তু আমরা এখন ভূমি জরিপ ডিজিটাল পদ্ধতিতে করা শুরু করেছি এবং জমির পর্চা মানুষ যাতে একেবারে ঘরে বসে পেতে পারে সেই ব্যবস্থাটাও নেওয়া হয়েছে। এবং ভূমি জরিপ প্রকল্প প্রথমটা বাস্তবায়ন হয়েছে, দ্বিতীয় প্রকল্প আমরা গ্রহণ করে সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি, যেটা বাংলাদেশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে মানে ভূমির অধিকার সব কিছু আমরা করছি। এবং আমাদের অনেক মন্ত্রণালয় তাদের কাজের জন্য পুরস্কার পেয়েছে, আমাদের ভূমি মন্ত্রণালয়ও একটা পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020। কাজী এটা সবথেকে একটা কঠিন কাজ ছিল, কারণ জমি নিয়ে সবথেকে বেশি গোলমাল আমাদের দেশে, সেটা আমরা কিন্তু সুরাহা করছি ডিজিটাল পদ্ধতিতে। যাক, আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায়, তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম। আর কেউ যদি আন্তরিকতার সাথে কাজ করে, অবশ্যই একটা দেশকে উন্নত করা যায়। তো ইনশাল্লাহ আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 26শে মার্চ আমাদের শুরু, ডিসেম্বর মাস পর্যন্ত এই অনুষ্ঠান সূচি চলবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, আর সেইভাবে পরিকল্পনাও আমরা দিয়েছি। আমাদের ডেল্টা প্ল্যান 2100, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041, তারই ভিত্তিতে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি, বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি। আমরা সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যার সুফল এই দেশের মানুষ পাবে এবং জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। মাননীয় স্পিকার, আমি এই জাতীয় সংসদের একাদশ অধিবেশন, এই অধিবেশনে আমাদের মাননীয় চিফ হুইপ মহামান্য রাষ্ট্রপতির জন্য যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন, আমি সর্বান্তকরণে সমর্থন দিই এবং আশা করি আমাদের সকল সদস্য তা সমর্থন দেবেন, এটা আমরা গ্রহণ করব। এবং আমি ইতিমধ্যে বলছি, যেখানে আমাদের অনেক সদস্য ভাষণ দিয়েছেন সেজন্য তাদের আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে ধন্যবাদ জানাই সংসদ পরিচালনা মাননীয় স্পিকার আপনাকে, ঘন্টার পর ঘন্টা বসে আপনি সংসদ চালিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, আমাদের সকল মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলের নেতা, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল কর্মচারীবৃন্দকে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ, আরও ধন্যবাদ জানাই ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ সহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং আমাদের সমস্ত সংবাদ পত্রিকাগুলি এবং বিভিন্ন সংবাদ সংস্থা, বেতার টেলিভিশন, সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সাংবাদিক কর্মচারীবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, হুইপ সহ সকলকে, চিফ হুইপ এবং সকল হুইপকে, তারা খুব কষ্ট করেছে, সবাই টাইম ঠিক করা, কে কবে আসবে ঠিক করা, অনেক দায়িত্ব পালন করেছে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার, একে তো করোনা, এমনি মানুষের জীবনযাত্রা বেশ একটু কঠিন, আর তারপরে এই যে অল্প সময়ের মধ্যে এই সংসদ পরিচালনায় যারা সম্পৃক্ত ছিল, তাদের সকলের জন্য, বিশেষ করে অনেকে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও কাজ করেছেন,
তাই আমি সংসদ সচিবালয় সকল কর্মচারী, সাংবাদিক কর্মচারী বৃন্দ, বিটিভি সংসদের কর্মচারী বৃন্দ, গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী বৃন্দ সহ মাননীয় স্পিকার, এটা আপনার বিবেচনায় দিলাম, তাদের সকলকে অন্তত 1 মাসের মূল বেতনের সমপরিমাণ সম্মানী ভাতা প্রদান করবার অনুরোধ আমি জানাচ্ছি। এটা সম্পূর্ণ আপনার উপরে মাননীয় স্পিকার। আবারও আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল সংসদ সদস্যদেরকে। আর আমার জন্য সবথেকে ভালো হয়, আমি তো বলতে গেলে অনেকটা বড় একটা কারাগারে বন্দি আছি, এই সংসদ চলার সময় আসি, সকলের সঙ্গে সাক্ষাৎ হয়, এটা আমার একটা সত্যি একটা সুন্দর সময় কাটে। সেই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেশবাসীর জন্য সবসময় দোয়া করি যেন এই করোনা ভাইরাসের হাত থেকে সবাই যেন মুক্তি পায়। আর এটুকুই আমরা চাই। দেশে বিদেশে যারা আছেন সবার মঙ্গল কামনা করে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ধন্যবাদ সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ভাষণের জন্য অসংখ্য ধন্যবাদ।